আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা কোনো সাধারণ হরর মুভি না। এটা এমন এক রিচুয়ালের গল্প যেখানে বিশ্বাস আর ভয় একে অপরকে গ্রাস করেছে। একটা মেয়ে যার শরীরে ভর করেছে শয়তানের সঙ্গে সঙ্গে 70টি জিন, আর তাকে রক্ষা করতে নেমেছে এক পাদ্রী যে নিজের জীবন পর্যন্ত বাজি রেখে দিয়েছে। রিচুয়াল যতই এগোতে থাকে ততই এক এক করে খুলে যেতে থাকে এমন সব রহস্য যেগুলো বিশ্বাস করলে গায়ে কাঁটা না দিয়ে উপায় নেই। বন্ধুরা, বলছিলাম সদ্য মুক্তি পাওয়া দ্য রিচুয়াল সিনেমার গল্পের কথা, যেখানে ধর্ম, আত্মা আর অশুভ শক্তির মাঝে চলেছে এক ভয়ঙ্কর আত্মিক যুদ্ধ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমাদের জানানো হয় এই সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে, যেটাকে আমেরিকার সবথেকে ভয়ঙ্কর ঘটনার মধ্যে একটা মনে করা হয়, যেখানে এই কাহিনীটা ফাদার জোসেফ স্ট্যাগার লিখেছিলেন। এরপর আমাদের ফাদার জোসেফকে দেখানো হয় যে একটা মেয়ের উপর এক্সোরসিজম করছিল, যার দরুন আমরা তাকে প্রচণ্ড চিন্তিত দেখি। এখন ফাদার নিজেকে সামলে নিয়ে পুনরায় রুমে ফিরে যায়। ঠিক তখনই আমরা পোজেস মেয়েটার একটা ঝলক দেখতে পাই, যার সাথে সাথে দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের 1998 সালের নর্দার্ন প্যালে নামক একটা শহরকে দেখানো হয়, যেখান থেকে এই ঘটনাটা শুরু হয়েছিল। এখানে আমাদের আবারও ফাদার জোসেফকে দেখানো হয় যে একটা চার্চের মধ্যে স্পিচ দিচ্ছিল, যার দরুন সে সেখানে উপস্থিত সকল মানুষকে তার ভাইয়ের মৃত্যুর ঘটনা জানায়, যে কিছুদিন আগেই নিজেকে শেষ করে নিয়েছিল। আর আমরা ফাদারের কথার মাধ্যমে বুঝতে পারি তার ভাইয়ের মৃত্যুর কারণে ফাদারের ঈশ্বরের প্রতি বিশ্বাস অনেকটাই কম হয়ে গিয়েছে। এখন প্রেয়ার শেষ করে ফাদার যখন তার ক্যাবিনে ছিল, তখনই তার সঙ্গে দেখা করতে সেখানে বিশপ আছে, যে ফাদারের হাতে একটা ফাইল দিলে ফাদার যখন সেটা চেক করে, তখন সে তার মধ্যে অ্যামা স্মিথ নামে একটা মেয়ের কিছু সাইকোলজিক্যাল রিপোর্ট পায়, যেটাতে বিশপ জানায় ডক্টরসদের কথা অনুযায়ী অ্যামার মাথার সমস্যা আছে, কিন্তু অনেক চেষ্টার পরেও তাকে কোনোভাবেই সুস্থ করা সম্ভব হচ্ছে না। তাছাড়া যেমনটা তুমি দেখতে পাচ্ছ, অ্যামার সমস্ত রিপোর্ট নর্মাল আছে, তাই অবশেষে কেসটা আমাদের কাছে এসেছে আর আমরা তার উপর এক্সোরসিজম করার পরিকল্পনা করেছি। কথাটা শুনে ফাদার জোসেফ জিজ্ঞাসা করে, এই এক্সোরসিজমটা কি আমাকে করতে হবে? উত্তরে বিশপ জানায় এক্সোরসিজমটা ফাদার থিওফিলাস করবে আর তুমি শুধু তার সঙ্গ দেবে। কথাটা শুনে ফাদার জোসেফ বলে, আমার মনে হয় তাকে কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। উত্তরে বিশপ বলে, কোনো ডক্টরই তাকে সুস্থ করতে পারবে না, কারণ বিষয়টা বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। কিন্তু তারপরেও বিষয়টা নিয়ে ফাদার জোসেফ আপত্তি জানালে বিশপ তার কোনো কথাই শোনে না এবং মেয়েটার ঠিকানা ও বাকি তথ্য সেই ফাইলের মধ্যে আছে জানিয়ে সেখান থেকে চলে যায়। এখন সেই দিন রাতেই ফাদার জোসেফ পুনরায় আমার ফাইলগুলো চেক করে অবশেষে তাকে চার্চে নিয়ে আসার জন্য বন্দোবস্ত করে দেয়, যার কিছুক্ষণের মধ্যে আমাকে চার্চে নিয়ে আসা হয়, যার মাথায় একটা পবিত্র কাপড় জড়িয়ে রাখা হয়েছিল যাতে সে কন্ট্রোলের বাইরে চলে না যায়। এরপর ফাদার জোসেফ ফাদার থিওফিলিসকে পিক করতে বার হতে যাবে, তখনই সে লক্ষ্য করে ফাদার থিওফিলিস তো আগে থেকেই চার্চে এসে তার জন্য অপেক্ষা করছে। তাই ফাদার জোসেফ তার এই গাফিলতির জন্য ফাদার থিওফিলিসের কাছে ক্ষমা চাইলে ফাদার জানায় আমার মধ্যে থাকা ডিমন তাদের সমস্ত পরিকল্পনা ভঙ্গ করার চেষ্টা করবে, তাই তাদেরকে আগে থেকে বেশি সতর্ক থাকতে হবে। যেটা বলে তারা দুজন মিলে মাদার সুপিরিয়রের কাছে চলে যায়, যে তখন অ্যামারই ফাইলসগুলো চেক করছিল। এরপর তারা তিনজন মিলে অ্যামার এক্সোরসিজম কিভাবে করা হবে সেই বিষয়ে আলোচনা করছিল। ঠিক তখনই সেখানে রোজ নামে একটা সিস্টার চলে আসে, যে প্রচণ্ড আতঙ্কিত হয়ে গিয়েছিল। তাই ফাদার জোসেফ তাকে ভয় পাওয়ার কারণ জিজ্ঞাসা করলে সিস্টার রোজ জানায় সে একটু আগে অ্যামার রুমে তাকে খাবার দিতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে লক্ষ্য করে অ্যামা হিংস্র আচরণ করছে এবং বিড়ালের মতো ফোঁস করে উঠছে। কথাটা শুনে ফাদার থিওফিলিস জিজ্ঞাসা করে খাবার দেওয়ার আগে কি তাতে প্রার্থনা করা হয়েছিল? উত্তরে সিস্টার জানায় সে সঠিক জানে না। তখনই ফাদার জোসেফ তাকে খাবারটা কিচেনে ফিরিয়ে নিয়ে যেতে বলে সিস্টারকে চুপি চুপি বলে দেয় খাবারে প্রার্থনা করার কোনো প্রয়োজন নেই, যেটা শুনে সিস্টার সেখান থেকে চলে যায়। এরপর ফাদার জোসেফ অ্যামার সঙ্গে দেখা করতে তার রুমে যায়, যেখানে পৌঁছে সে লক্ষ্য করে অ্যামা রুমের একটা কোণে জড়সড় হয়ে বসে আছে আর তার সামনে কিছু চিঠি ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই ফাদার তার পরিচয় দিয়ে তাকে এখানে স্বাগত জানায়, যেটার পর সে ছড়িয়ে থাকা চিঠিগুলো তুলে নিয়ে একটা টুলের উপরে বসে অ্যামার সঙ্গে কিছু কথা বলে, যার দরুন সে জানতে পারে
নিচে পড়ে থাকা চিঠিগুলো আসলে অ্যামা তার মায়ের জন্য লিখেছিল, যে কিছুদিন হলো গত হয়েছে। তাই সে এই চিঠিগুলো তার মায়ের কবরের উপরে রাখতে চায়। যেটা শুনে ফাদার তার জন্য দুঃখ প্রকাশ করলে অ্যামা আর কিছুই না বলে ধীরে ধীরে তার বিছানার দিকে চলে যায়। তাই ফাদার তাকে শুভরাত্রি জানিয়ে রুম থেকে বার হতে যাবে, তখনই সে অনুভব করে চিঠিগুলো নিজে নিজে অলৌকিকভাবে আবারও মাটিতে ছড়িয়ে গেছে, যেটাতে ফাদার একটু অবাক তো হয়, কিন্তু সে কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এরপর সে ফাদার থিওফিলিসের কাছে গিয়ে জানায় তার ধারণা অ্যামার মাথারই সমস্যা আছে, তাই তাকে কোনো ভালো ডক্টরকে দেখানো দরকার। কথাটা শুনে ফাদার থিওফিলাস জানায় অ্যামার মাথার কোনো সমস্যা নেই, তার সমস্যাটা একটু জটিল। যেটাতে ফাদার জোসেফ বলে তার একটা ছোটবেলার বন্ধু আছে যে এখন ডক্টর হয়ে গিয়েছে, তাই সে তাকে দিয়ে অ্যামার একবার চেক আপ করাতে চায়। যেটাতে ফাদার থিওফিলাস জানায় যদি তোমার মনে হয় অ্যামার আবারও একবার চেক আপ করানোর প্রয়োজন আছে, তাহলে তুমি তাকে তোমার বন্ধু দিয়ে চেক আপ করাতে পারো, কারণ এক্সোরসিজম চলাকালীন তোমার মনে কোনো প্রকার কিন্তু থাকলে এটা তাদের জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। যেটা শুনে ফাদার জোসেফ খুশি হয়ে ফাদার থিওফিলিসকে শুভরাত্রি জানিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ফাদার থিওফিলিস তার কথা রাখে না এবং পরের দিন সন্ধ্যায় ফাদার জোসেফ ও 3 জন সিস্টারকে ডেকে তাদেরকে বুঝিয়ে দেয় এক্সোরসিজম চলাকালীন তাদের কি কি করতে হবে। ফলে তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি এক্সোরসিজম বেশ কয়েকদিন ধরেই চলতে পারে, যার দরুন সেখানে থাকা যা যা ঘটবে সবগুলো কি ফাদার জোসেফকে নোট করে রাখতে হবে, মানে অ্যামার মধ্যে থাকা ডিমনের সমস্ত কথা ইত্যাদি। এখন তৈরি হয়ে তারা সবাই অ্যামার রুমে যায় এবং তাকে একটা চেয়ারে বসিয়ে এক্সোরসিজম শুরু করে দেয়, যার কিছুক্ষণ পরে অ্যামার মধ্যে থাকা ডিমন কষ্ট পেতে শুরু করলে ফাদার থিওফিলিস যখন তার উপরে হোলি ওয়াটার দেয়, সাথে সাথে অ্যামা জ্ঞান হারিয়ে ফেলে। তাই ফাদার জোসেফ ও বাকি 2 জন সিস্টার মিলে তাকে বিছানায় শুইয়ে দেয়। পরের দিন সকালে ফাদার জোসেফ যখন চার্চ থেকে কোথাও বার হচ্ছিল, তখনই সে ফাদার থিওফিলিসকে অ্যামার সঙ্গে কথা বলতে দেখে, যে এখন স্বাভাবিক আচরণ করছিল। ফলে বিষয়টা দেখে ফাদার জোসেফ একটু অবাক তো হয়, কিন্তু তারপরেও সে কিছুই না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে একই সময় সিস্টার রোজের কাছে বাকি সিস্টাররা এসে আগের দিন রাতে কি হলো জিজ্ঞাসা করলে সিস্টার রোজ বেশি কথা না বলে সেখান থেকে চলে যায়, যাকে দেখে বোঝাই যাচ্ছিল সে বিষয়টা দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে গিয়েছে। এখন সেই দিন রাতে তারা আবারও এক্সোরসিজমের প্রক্রিয়া শুরু করে দেয়, যার কিছুক্ষণ পরেই আমরা অ্যামাকে অদ্ভুত আচরণ করতে দেখি, যে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে ফাদার জোসেফের দিকে এগিয়ে যায় এবং তার হাত ধরে তাকে সেডিউস করতে শুরু করে। তাই বাকিরা তাকে ধরে চেয়ারে বসানোর চেষ্টা করতে গেলে অ্যামা সিস্টার রোজের চুল এমনভাবে চেপে ধরে যে কোনোভাবেই সেটাকে ছাড়ানো সম্ভব হয় না। ফলে অবশেষে সিস্টার রোজের স্কাল্প শুদ্ধ চুল উপড়ে যায়। ঘটনাটির পর ফাদার জোসেফ আর সহ্য করতে না পেরে আবারও ফাদার থিওফিলিসের কাছে গিয়ে বলে সে আর কোনো সিস্টারকে এই কাজে যুক্ত করবে না, কারণ এতে করে বাকিরাও গুরুতরভাবে আহত হয়ে যেতে পারে। কথাটা শুনে ফাদার থিওফিলিস বিষয়টা বুঝে যায়, তাই সে ফাদার জোসেফকে কথা দেয় যে এরপর থেকে বাকিদের সেফটিটাকে সে বেশি গুরুত্ব দেবে, তাই যেন কালকে সে সিস্টার রোজের পরিবর্তে অন্য কাউকে নিয়ে আসে, যেটাতে ফাদার জোসেফ রাজি হয়ে যায়। পরের দিন সকালে ফাদার জোসেফ সিস্টার রোজের সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞাসা করে সে এখন কেমন বোধ করছে। উত্তরে সিস্টার রোজ জানায় এখন সে একটু সুস্থ বোধ করছে, যেটা শুনে ফাদার তাকে একটু সান্ত্বনা দিলে রোজ জানায় যখন এসব ঘটে তখন সে জানতো যে অ্যামা তার নিজের আয়ত্তে নেই, এগুলো তার মধ্যে থাকা ডিমান্ড করছে। কিন্তু তারপরেও অ্যামার উপর তার প্রচণ্ড রাগ হচ্ছিল এবং তার মনে হচ্ছিল হয়তো ঈশ্বর অ্যামাকে এইভাবেই শাস্তি দিচ্ছে, অথবা ঈশ্বর অ্যামার দ্বারা তাদের কোনো ভুলের শাস্তি দিচ্ছে। রোজ আরও জানায় সে কখনো এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হয়নি, তাই সে খুবই লজ্জিত। কথাটা শুনে ফাদার জোসেফ বলে আমাদের সবার কাছেই এটা একটা নতুন অভিজ্ঞতা, যার জন্য আমরা হয়তো সঠিকভাবে তৈরি ছিলাম না, তাই লজ্জিত হওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা বলে সে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের সেই দিন রাতের ঘটনাকে দেখানো হয়, যেখানে এখন রোজের পরিবর্তে অন্য একটি সিস্টার এসেছিল, কিন্তু সে অ্যামাকে দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায়। ফলে তার সঙ্গী সিস্টার তাকে সাহস দিয়ে বলে যত তাড়াতাড়ি আমরা কাজটা সম্পূর্ণ করব তত তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যাবে, যেটাতে সে একটু সাহস পায়। এখানে আমরা লক্ষ্য করি ফাদার থিওফিলিস অ্যামাকে বিছানায় শুইয়ে দিয়ে তার হাত বেঁধে দিয়েছে, যাতে এক্সোরসিজম চলাকালীন সে কারোর কোনো ক্ষতি করতে না পারে। এখন ফাদার রিচুয়াল শুরু করে দিলে অ্যামা হঠাৎ করে ছটফট করতে লাগে, যার মুখ দিয়ে অনবরত গেঁজা বার হচ্ছিল।
তাই সিস্টাররা তাকে সামলানোর চেষ্টা করতে গেলে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যায় এবং আমার ঘাড় মটকে গিয়ে তার দুটোই চোখ সাদা হয়ে যায়। ফলে বিষয়টা দেখে ফাদার থিওফিলিস আমার মধ্যে থাকা ডিমনকে ঈশ্বরের নামে আদেশ দেয় যেন সে তার শরীর ছেড়ে দেয়, কিন্তু তাতে কোনোই লাভ হয় না, বরং রুমের মধ্যে থাকা জিনিসপত্রগুলো অলৌকিকভাবে ছড়িয়ে ছিটিয়ে যেতে লাগে, যার পরক্ষণেই আমার ডিমনিক ভয়েসে বলে এই রুমের সবাই পাপী, যেটা বলে সে ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে। ফলে তাকে দেখে রুমে উপস্থিত সিস্টাররা প্রচণ্ড ভয় পেয়ে গেলে ফাদারকে এক্সোরসিজম এখানেই থামিয়ে দিতে হয়। ঘটনাটির পর ফাদার থিওফিলাস যখন একা চার্চে বসে কিছু চিন্তা করছিল, তখনই সেখানে ফাদার জোসেফ চলে আসে, যে ফাদার থিওফিলাসকে জিজ্ঞাসা করে তখন কি হয়েছিল আর এমাই বা কি বলতে চাইছিল। উত্তরে ফাদার থিওফিলাস জানায় কথাগুলো এমা নয়, তার মধ্যে থাকা ডিমন বলছিল, আর এটা বলে সে বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়, যেটাতে আমরা বুঝতে পারি ফাদার থিওফিলাসও কিছু তো লুকাচ্ছে। এখন রাতে যখন ফাদার জোসেফ ঘুমাচ্ছিল তখনই কিছু শব্দে তার ঘুম ভেঙে যায়, কিন্তু সে বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে পুনরায় ঘুমিয়ে পড়ে। এখন পরের দিন সকালে সে যখন চার্চে প্রার্থনা করছিল তখন বারবার তার চোখের সামনে আমার ঝলক ফুটে উঠতে লাগে, যেটাতে ফাদার জোসেফ একটু ডিস্টার্ব হয়ে যায়, কারণ এর আগে সে কখনোই কোনো এক্সোরসিজমের প্রক্রিয়ায় ছিল না। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের চতুর্থ দিনের রিচুয়ালকে দেখানো হয়, যেখানে তারা এক্সোরসিজম শুরু করে দিলে এমা আবারও অদ্ভুত আচরণ করতে লাগে, যেটা দেখে ফাদার থিওফিলাস ডিমনকে তার নাম জিজ্ঞাসা করলে ডিমন প্রথমে তাদের কাছে থাকা চ্যাপলেটকে ফেলে দিতে বলে, যেটা শুনে ফাদার জানে তাদের মধ্যে কারোর কাছেই চ্যাপলেট নেই, যেটা শোনার সাথে সাথে এমা ভয়ঙ্করভাবে তাদের মধ্যে একটা সিস্টারের দিকে তাকায়। তখন আমরা বুঝতে পারি এই সিস্টারটা তার হাতে চ্যাপলেট রেখে অনবরত প্রার্থনা করছে, কারণ সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। এখন বিষয়টা জানার পর ফাদার তাকে চ্যাপলেটটাকে রুমের বাইরে রেখে আসতে বলে, যেটার পর সে ডিমনকে আবারও তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু তারপরেও ডিমন তার নাম না বলে উল্টো ফাদার জোসেফকে তার ভাইয়ের মৃত্যুর কথা বলে তাকে ম্যানিপুলেট করতে শুরু করে দেয়। তাই বাধ্য হয়ে ফাদার থিওফিলিস তার কপালে ক্রস ঠেকিয়ে আবারও তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু ডিমন কোনোভাবেই তার নাম বলে না এবং এক ধরনের কালো লিকুইডের বমি করে দেয়, যার মধ্যে থেকে একটা মাংসের টুকরো বার হয়। ফলে এই দৃশ্য দেখে সিস্টাররা প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এদিকে ফাদার জোসেফ তার ভাইয়ের মৃত্যুর কথা শুনে প্রচণ্ড ভেঙে পড়েছিল, যে রুম থেকে বাইরে বার হয়ে অন্য রুমে চলে আসে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে পরের দিন সকালের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা ফাদার জোসেফকে তার ভাইয়ের রেখে যাওয়া কিছু জিনিসপত্র দেখতে দেখি, যার মধ্যে থেকে সে একটা লকেট পায়, যেটাতে সেন্ট মাইকেলের মূর্তি খোদাই করা ছিল। এখন আপনাদের মধ্যে যারা জানেন না তাদের জন্য বলে দিই, বাইবেল অনুযায়ী সেন্ট মাইকেল হলো একটা শক্তিশালী এঞ্জেল, যে ঈশ্বরের সেনার প্রধানও ছিল। এখন লকেটটা রেখে দিয়ে ফাদার জোসেফ এমার রুমে যায় তাকে খাবার দিতে, ঠিক তখনই সে সেখানে একটা চিঠিকে লক্ষ্য করে, যার মধ্যে লেখা ছিল আমি যদি তাকে তোমার হাতে তুলে দিই তাহলে তুমি আমাকে কি দেবে, যেটা পড়ে ফাদার বুঝে যায় এটা জুডাসের সঙ্গে যুক্ত, কারণ জুডাস আসলে জিজাস ক্রাইস্টের শিষ্যদের মধ্যে একজন ছিল, যে 3টে রূপোর মুদ্রার জন্য জিজাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এখন দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের পঞ্চম রাতের সিনকে দেখানো হয়, যেখানে তারা এক্সোরসিজম শুরু করার আগে যখন এমার শরীর থেকে চাদর সরায়, তখন তারা লক্ষ্য করে এমার পুরো শরীরে এক ধরনের দাগ ফুটে উঠেছে, যেটা একেবারেই অস্বাভাবিক ছিল। কিন্তু তারপরেও ফাদার থিওফিলাস বিষয়টাকে বেশি আমল না দিয়ে যখন তার হাত বাঁধতে যায়, তখন ফাদার জোসেফ বলে তারা সবাই মিলে এমাকে আরও বেশি অসুস্থ করে তুলছে, তাই এবার তাদেরকে থেমে যাওয়া উচিত। তাছাড়া আর মাত্র 2 দিনের মধ্যেই তার বন্ধু এখানে পৌঁছে যাবে, যেখানে হতে পারে আমার স্পিরিচুয়াল নয় মেডিকেল হেল্পের প্রয়োজন। কথাটা শুনে ফাদার থিওফিলাস জানায় যদি তারা এক্সোরসিজম এখানেই থামিয়ে দেয় তাহলে এমাকে আর বাঁচানো সম্ভব হবে না, আর এটা বলে সে পুনরায় রিচুয়াল শুরু করে দেয়। এখন রিচুয়াল চলাকালীন এমা হঠাৎ করে উঠে বসে সবাইকে অদ্ভুতভাবে দেখতে শুরু করে, যার পরক্ষণে সে ল্যাটিন ভাষায় কিছু কথা বললে ফাদার থিওফিলাস বুঝে যায় যে তার শরীরে জুডাসও আছে, তাই সে তাকে জিজ্ঞাসা করে কেন সে এই নিষ্পাপ মেয়েকে কষ্ট দিচ্ছে। উত্তরে জুডাস তাকে কিছুই বলে না এবং শুয়ে পড়ে বিছানার সঙ্গে মিশে যেতে লাগে, যার ফলে বিছানার পায়া ভেঙে সেটা নিচে পড়ে যায়। তাই ফাদার জোসেফ ও বাকি সিস্টাররা এমাকে সামলাতে গেলে এমার মধ্যে থাকা জুডাসের শয়তানি আত্মা একটা সিস্টারের হাত পিষে দিয়ে তার হাত রক্তাক্ত করে দেয়।
ঘটনাটির পর ফাদার জোসেফের ধৈর্যর বাঁধ ভেঙে যায়, তাই সে সিস্টারদের সঙ্গে সঙ্গে রুম থেকে বাইরে বার করে দিয়ে রিচুয়াল সেখানেই থামিয়ে দেয়। এরপর সে ফাদার থিওফিলিসের সঙ্গে ঝামেলা শুরু করে দেয়, যে বলে আমরা তাকে নিয়ে কেন পড়ে আছি, তার কোনো মানসিক বা ডাক্তারি চিকিৎসার প্রয়োজন। কথাটা শুনে ফাদার থিওফিলিস বলে, তুমি কি দেখতে পাচ্ছ না সেখানে কি ঘটছে, না ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস কমে আসছে? উত্তরে ফাদার জোসেফ তার কথাতেই অটল থাকলে ফাদার থিওফিলিস জানায়, যখন সে যুবক ছিল তখন আমার মা তাকে তার বাড়িতে ডেকেছিল আমার এক্সোরসিজম করতে, কিন্তু যেহেতু তখন সে সবে সবে এক্সোরসিস্ট হয়েছিল আর তার এই বিষয়ে বেশি অভিজ্ঞতা ছিল না, তাই সে আমার কোনো সাহায্য করতে পারেনি, যার জন্য শেষমেশ তাকে ডক্টরদের জিম্মায় দিয়ে চিকিৎসা করানো হয়, যেখানে চিকিৎসা চলাকালীন সে সুস্থও হয়ে উঠছিল, যেটা সে চিঠি লিখে ফাদারকে জানাতো। কিন্তু কলেজ শেষ করার কিছুদিন পরে আমার মা মারা যাওয়াতে আমার সম্পূর্ণভাবে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ে। ফলে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার মধ্যে থাকা ডিমনগুলো তাকে ভর করে নেয়, কারণ মানুষ দুর্বল হয়ে পড়লে এই ধরনের অশুভ শক্তি তার উপর ভর করাটা অনেক সহজ হয়ে যায়। ফাদার থিওফিলিস আরও জানায়, যদি তারা এই মুহূর্তে রিচুয়াল থামিয়ে দেয় তাহলে আমাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না। তাছাড়া সে একবার তাকে ছেড়ে অলরেডি ভুল করেছে, কিন্তু দ্বিতীয়বার সে আর এই একই ভুল করবে না, যেটাতে অবশেষে ফাদার জোসেফ রাজি হয়ে যায়। এখন পরের দিন সকালে আমরা ফাদার জোসেফকে আবারও আমার বিষয়ে রিসার্চ করতে দেখি, যার দরুন সে জানতে পারে আমার মায়ের বোন মিনা ও তার স্বামী জাদুটোনায় পারদর্শী ছিল, যারা আমার উপর কালো জাদু করেছিল, কারণ আমার বাবা জেকাব ও মিনা একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। কিন্তু এসবগুলো সবই লোকমুখে শোনা কথা, যার মধ্যে কিছু জিনিসের প্রমাণ পরবর্তীতে পাওয়া গিয়েছে। এখন ফাদার বিষয়টাকে নিয়ে ভাবছিল, ঠিক তখনই সেখানে সিস্টার স্যারা চলে আসে, যে ফাদারকে আমার রুমে ডেকে নিয়ে যায়। যেখানে পৌঁছে ফাদার লক্ষ্য করে আমার নেকেড অবস্থায় রুমের এক কোণে জড়সড় হয়ে বসে আছে, যে নিজের শরীরকে রক্তাক্ত করে ফেলেছে। তাই সাথে সাথে ফাদার থিওফিলিস সেখানে পৌঁছে তাকে একটা কাপড় দিয়ে ঢেকে দেয়। ঘটনাটির পর মাদার সুপেরিয়র ফাদার জোসেফ ও ফাদার থিওফিলিসকে তার কেবিনে ডেকে বলে, আমি বুঝতে পারছি না তোমরা সেখানে কি করছো, কিন্তু আমি এটা স্পষ্ট বুঝতে পারছি যে তোমরা যেটাই করছো সেটা ব্যর্থ হচ্ছে। তাছাড়া সমস্ত সিস্টাররা ট্রমাটাইজ হয়ে পড়েছে, যার জন্য তারা ঘুমাতে পর্যন্ত পাচ্ছে না। তাই আমি তোমাদের আর 1 সপ্তাহ সময় দিচ্ছি, তার মধ্যে যদি তোমরা কাজটাতে সফল হতে না পারো তাহলে বিষয়টাকে এখানেই বন্ধ করতে হবে। কথাটা শুনে ফাদার থিওফিলিস বলে, আপনার মতো আমিও চাই বিষয়টাকে দ্রুত সামলে নিতে, কিন্তু শয়তান তো আর আমাদের সময় মতো চলবে না। যেটা শুনে মাদার সুপেরিয়র বলে, তাহলে আমাদের তাকে সেলারের মধ্যে রাখতে হবে। যেটা শুনে ফাদার জোসেফ আপত্তি জানালেও মাদার সুপেরিয়র তার কোনো কথাই শোনে না, কারণ এমা বাকিদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। তাই আর কোনো উপায় না থাকায় তারা রাজি হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের ফাদার জোসেফের ডাক্তার বন্ধুকে দেখানো হয়, যে অবশেষে সেখানে পৌঁছে গিয়েছিল। আর সে এমাকে চেক করার পর জোসেফকে জানায় এমা আসলে দুর্বল ও ডিহাইড্রেট হয়ে গিয়েছে, তাই তার পর্যাপ্ত পরিমাণ খাবার ও জলের প্রয়োজন। তাছাড়া সে তার মধ্যে কোনো প্রকার ইনফেকশনের লক্ষণ দেখতে পায়নি, যেটা বলে সে সেখান থেকে চলে যায়। এখন সেই দিন সকালেই ফাদার জোসেফের সঙ্গে বিশপ দেখা করতে আসে, যে তাকে এমার অবস্থার বিষয়ে জিজ্ঞাসা করলে ফাদার জোসেফ জানায় তার অবস্থা খুব একটা ভালো নেই, যেটাতে বিশপ তাকে বুঝিয়ে বলে যে সে একজন প্যারিশ ফাদার, তাই তাকে কাজটা করতেই হবে। যেটা বলে বিশপ সেখান থেকে চলে যায়। তাই চার্চের ভিতরে বসে যখন জোসেফ বিষয়টাকে নিয়ে চিন্তা করছিল, তখন তার কাছে সিস্টার রোজ চলে আসে, যে জানায় সিস্টার ম্যারির হাত পিষে যাওয়ার কারণে সে খুব গুরুতরভাবে আঘাত পেয়েছে, তাই ডক্টর তাকে বিশ্রাম নিতে বলেছে, যার জন্য আজকের রাতে রিচুয়ালে ম্যারির পরিবর্তে সে উপস্থিত থাকবে। এরপর সেই দিন রাতেই তারা আবারও রিচুয়াল শুরু করে দেয়, যার দরুন এমার মধ্যে থাকা ডিমন ফাদার জোসেফ ও সিস্টার রোজকে নিয়ে বাজে বাজে কথা বলতে শুরু করে দেয়, যেটাতে সিস্টার রোজ প্রচণ্ড ডিস্টার্ব হয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু ডিমন তারপরেও থামে না, ফলে ফাদার জোসেফও তার ধৈর্য হারিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে না, যার জন্য ফাদার থিওফিলিস পরিস্থিতি সামাল দিতে তাকেও রুম থেকে বার করে দেয়। যেটার পর ফাদার থিওফিলিস তার প্রার্থনা চালিয়ে যেতে থাকে, যার কিছুক্ষণ পরে এমা আবারও জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু এটা আসলে ডিমনের একটা চাল ছিল, ফলে সিস্টাররা তার হাতের বাঁধন খুলে দিলে সে একটা সিস্টারের উপর অ্যাটাক করে দেওয়ালের উপরে উঠে যায়, যাকে কোনোভাবে ফাদার থিওফিলিস শান্ত করে। এখন সেই দিন রাতে ঘুমানোর আগে মাদার সুপেরিয়র যখন তার প্রার্থনা করছিল,
তখনই সে তার পিছনে কারোর উপস্থিতি অনুভব করে, কিন্তু পিছন ফিরে তাকালে সেখানে কেউই ছিল না। অন্যদিকে একই সময় ফাদার থিওফিলিসের কাছে ডিমন একটা ছায়ামূর্তির রূপ ধরে চলে আসে, যে তাকে ল্যাটিন ভাষায় হুমকি দিয়ে বলে যদি সে এর পরেও এক্সরসিজম চালু রাখে তাহলে মৃত্যুর হাত থেকে তাকে তার ঈশ্বরও বাঁচাতে পারবে না। এদিকে ফাদার জোসেফ যখন বিছানায় শুয়ে তার ভাইয়ের মৃত্যুর বিষয়ে চিন্তা করছিল, তখনই সে দেওয়ালের ওপার থেকে কিছু হুইস্পারিংয়ের আওয়াজ শুনতে পায়, যেটাতে সে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। ঠিক তখনই সে তার সামনে হঠাৎ করে অ্যামাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যার পরক্ষণেই তার হার্টের ঠিক সেই জায়গাতেই ব্যথা শুরু হয়ে যায় যেখানে অ্যামা জিভ দিয়ে চেটে দিয়েছিল। শুধু এটাই নয়, মনে হচ্ছিল যেন তার হাতের চামড়ার ভিতরে জল টকবক করে ফুটছে, তাই ব্যথা থেকে নিস্তার পেতে সে তার হাতের চামড়া কেটে ফেলে। ঘটনাটির পর পরের দিন সকালে ফাদার জোসেফ সাথে সাথে ফাদার থিওফিলিসের কাছে গিয়ে তাকে আগের দিন রাতে ঘটা সমস্ত ঘটনা জানায় এবং বলে কিভাবে তার ভাই কষ্ট সহ্য না করতে পেরে নিজেকে শেষ করে নিয়েছিল। যেখানে কথাগুলো শুনে ফাদার থিওফিলিস জোসেফকে শান্ত করে এবং তাকে বুঝিয়ে বলে ডিমনতে এটাই চায় তাদের কষ্ট দিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাসকে দুর্বল করে দিতে। ফাদার জানায় তাদেরকে তাদের বিশ্বাসটা অটল রাখতে হবে, তাহলেই তারা ডিমনের সঙ্গে যুদ্ধ করতে পারবে, না হলে নয়। এখানে ফাদার থিওফিলিস এটাও জানায় জোসেফের মতো সেও তার বোনকে হারিয়েছে, যে একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে প্রচণ্ড কষ্ট পেয়ে মারা গিয়েছিল, কিন্তু তারপরেও সে বিষয়টা থেকে অনেকদিন আগেই মুভ অন করে নিয়েছে। কথাটা শুনে ফাদার জোসেফ বলে আমি সেটা কিভাবে করব? উত্তরে ফাদার থিওফিলিস জানায় সিস্টার নান, তুমি, আমি, এমনকি মাদার সুপিরিয়র হচ্ছি ঈশ্বরের সৈন্য, কারণ কেউ আমার কেসটা নিতে রাজি হচ্ছিল না। যেখানে মাদার সুপিরিয়র কেসটা নিতে রাজি হয় আর তুমিও আমাদের সাহায্য করছো সেন্ট মাইকেলের মতো। এখন সেন্ট মাইকেলের কথা শুনে ফাদার জোসেফের মনে পড়ে যায় তার ভাইয়ের কাছেও সেন্ট মাইকেলের লকেট ছিল, যার ফলে অবশেষে তার মনে একটু সাহস চলে আসে। এদিকে অ্যামার জ্ঞান ফিরলে তার প্রচণ্ড জল তেষ্টা পায়, তাই সে যখন জল খেতে যায় তখন তার মধ্যে থাকা ডিমনগুলো কোনোভাবেই তাকে জল খেতে দেয় না, যাকে দেখে বোঝাই যাচ্ছিল তার শরীরটা আর তার নিজের আয়ত্তে নেই। তাই ফাদার থিওফিলিস তাকে চার্চের গার্ডেনে নিয়ে গেলে অ্যামা ফাদারকে তার লেখা চিঠিগুলো দিয়ে বলে সে যেন এগুলো তার মায়ের কবরের উপরে দিয়ে আসে। কথাটা শুনে ফাদার তাকে সাহস দিয়ে বলে এটা তুমি নিজেই রাখতে পারবে, একটু ধৈর্য ধরো। কিন্তু অ্যামা তাকে মিনতি করাতে অবশেষে ফাদার চিঠিগুলো নিয়ে নেয়। এরপর রাতে তারা পুনরায় রিচুয়াল শুরু করে দেয়, যার দরুন তারা জানতে পারে অ্যামার মধ্যে একটা নয় অনেকগুলো ডিমন ভর করেছে, যার মধ্যে স্যাটার্ন, অ্যাসমোডিয়াস, লেভাইথান, জুডাসও ছিল। এখন রিচুয়ালের দরুন অ্যামার মধ্যে থাকা ডিমন সিস্টার ক্যামেলিয়ার দাদির গলার নকল করে তাকে ম্যানুপুলেট করার চেষ্টা করতে লাগে, কিন্তু সিস্টার ক্যামেলিয়া যেহেতু বাকিদের থেকে অনেকটাই স্ট্রং ছিল, তার জন্য সে ম্যানুপুলেট হয় না। ফলে ডিমন রেগে গিয়ে বিছানার সাহায্যে তার উপরে অ্যাটাক করে দিলে বাকিরা তাকে শান্ত করে। ঘটনাটির পর সবাই একটু বিশ্রাম নিতে গেলে মাদার সুপিরিয়র আমাকে দেখতে সেখানে আসে, তাই ডিমন তাকেও বাকিদের মতো করে ম্যানুপুলেট করতে গেলে মাদার সুপিরিয়র তার কথাগুলোকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সবাই যখন অন্য রুমে বসে পরবর্তী রিচুয়ালের জন্য তৈরি হচ্ছিল, ঠিক তখনই সুযোগটাকে কাজে লাগিয়ে আমার রুম থেকে পালিয়ে যায়। তাই বিষয়টা জানতে পেরে সবাই মিলে তাকে খুঁজতে শুরু করে দেয়, যেখানে কিছুক্ষণ খোঁজার পর ফাদার জোসেফ আমাকে খুঁজে পেয়ে যায় যে জ্ঞান হারিয়ে পড়েছিল। তাই সে দ্রুত ফাদার থিওফিলিসকে ডাক দিলে ফাদার থিওফিলিস যখন সেখানে পৌঁছায় তখন তারা লক্ষ্য করে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে, যার জন্য ফাদার তাকে বসিয়ে তার পিঠে কিছুক্ষণ বাড়ি দিলে আমার মুখ থেকে একটা বলের মতো জিনিস বেরিয়ে আসে, যার পরক্ষণে সে জ্ঞান ফিরে পায়। কিন্তু ডিমন এখনও তাকে ভর করেছিল, যে এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে ফাদারের করা প্রার্থনাতে কিছুই কাজ হচ্ছিল না এবং সে পুরো কনভেন্টটাকেই কাঁপিয়ে তার দেওয়ালগুলো ফাটিয়ে দিয়েছিল। এদিকে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে দেখে ফাদার কোনোভাবে আমাকে সামলানোর চেষ্টা করতে লাগে, যার দরুন তার হাত থেকে বাইবেল নিচে পড়ে যায়। তাই বাধ্য হয়ে ফাদার জোসেফ বাইবেলটাকে হাতে তুলে নিলে সে লক্ষ্য করে বাইবেলের মধ্যে সেন্ট মাইকেলের পেজটা খোলা আছে, যেটাকে সে ঈশ্বরের একটা ইশারা ভেবে যখন সেন্ট মাইকেলের অংশটা পড়তে শুরু করে দেয়, সাথে সাথে আমার মধ্যে থাকা ডিমনগুলো দুর্বল হয়ে ছটপট করতে শুরু করে এবং অবশেষে আমার শরীর ছেড়ে দিতে বাধ্য হয়। ঘটনাটির পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, এমনকি অ্যামাও নিজের হুঁশে ফিরে আসে, যেটা দেখে ফাদার থিওফিলিস বুঝে যায় এক্সরসিজম সফল হয়েছে
যার জন্য সে খুশিতে কান্নায় ভেঙে পড়ে। এরপর আমাদের একটা লেখার মাধ্যমে জানানো হয় এমা স্মিথের সঙ্গে ঘটনাটা সত্যি সত্যিই ঘটেছিল, যেখানে কিছু মানুষ ধারণা করে এমার আসলে সাইকোলজিক্যাল সমস্যা ছিল, আর কিছু মানুষ ধারণা করে এমার মধ্যে আসলেই ডিমন ছিল। কিন্তু এসবের পরেও এমা তার বাকি জীবনটা সুস্থভাবে কাটায়। শুধু এটাই নয়, পরবর্তীতে ফাদার থিওফিলিস ও ফাদার জোসেফ তাদের এক্সোরসিজমের কাজটা শেষ জীবন পর্যন্ত চালিয়ে যায়, যার ফলে একসময় টাইমস ম্যাগাজিনে ফাদার থিওফিলিসের নাম আসে, আর ফাদার জোসেফের নোটের মাধ্যমে অনেকগুলো ডকুমেন্টারি ও মুভি বানানো হয়, যার মধ্যে একটা আমরা দেখছিলাম। তো বন্ধুরা, এটাই ছিল দ্য রিচুয়াল 2025 মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি মুভিটিকে নিয়ে এখনও আপনাদের কোনো কনফিউশন বা প্রশ্ন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি যত দ্রুত সম্ভব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন, এবং চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।